আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই ৩ দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, তৃতীয় দফায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার। সংলাপে অংশ নিয়ে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের একটি ১ নম্বর অগ্রাধিকার। তবে নির্বাচন প্রশ্নে বিএনপির দুই যুগের জোটসঙ্গী জামাত ইসলামী রয়েছে ভিন্ন মেরুতে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে জামাত বলেছে, নির্বাচনের চেয়ে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। তবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য দুটি আলাদা রোডম্যাপ চেয়েছে দলটি। এছাড়া অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা ও রোডম্যাপ প্রকাশ, আওয়ামী লীগের বিচার, আরও সংস্কার কমিশন গঠন, রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধি নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন এবং উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংলাপে অংশ নেয়া অন্যান্য রাজনৈতিক দল। তবে গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল আমন্ত্রিত হলেও সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং তাদের শরিক ১৪ দলভুক্ত রাজনৈতিক দলগুলো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন ইস্যুতে সংলাপ হলেও আলোচনায় উঠে আসা সুপারিশ বাস্তবায়নের নজির নেই। এবার কি সেই অভিযোগ মুক্ত হবে সংলাপ? এই প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয়, কতখানি কার্যকর হবে সংলাপ। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদত হোসেন সেলিম এবং রওশনপন্থী জাতীয় পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুর রহমান টেপা। দর্শক, অনুষ্ঠানে আর আপনি আলোচনা অংশ নিতে পারেন। স্ক্রলে দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনা বিষয়ে, কতখানি কার্যকর হবে সংলাপ। প্রথমে শাহিদুর রহমান টেপা, আপনাকে শুরু করতে চাই। আপনাদের কেন ডাকা হলো না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দুজন সহ আলোচক। এবং ছোট ছোট করে উত্তর দেবেন, ডাকাটা কেন হলো না আমি এটি জানতে চাই। আমাদের ডাকবে কেন? আগে যে ডাকছে এটি অন্যায় করছে। আমাকে যদি ডাকে তাহলে এর চেয়ে তো অপরাধ তো আর কিছু হতে পারে না। তাহলে আপনারা কি আওয়ামী লীগের সঙ্গে যে বিভিন্ন সময় জড়েছিলেন, তো একই অপরাধীকে অভিযুক্ত হবেন আপনারা? শুধু তাই না, আওয়ামী লীগ যদি 50 ভাগ করে থাকে, 14 দল যদি 50 ভাগ করে থাকে, জাতীয় পার্টি জিএম কাদের 50 ভাগ করছে। কিন্তু রওশনপন্থীর সাথে সবসময় আওয়ামী লীগের সঙ্গে ছিল। আমরা বেগম রওশনের সাথে কিন্তু এবার নির্বাচনে যায় না। জিএম কাদের কি বিভিন্ন সময় বিরোধিতা করে দেখেছি। আমরা রওশনের সাথে কিন্তু এবার কোনো নির্বাচনে যায় নাই, কারণ সে মনে করছে এই নির্বাচনটা সঠিক হবে না। আমার যেটা ধারণা আর কি, এখন অতীতের যদি নির্বাচনে যদি অপরাধী হয়ে থাকে, সেই অপরাধ যদি হয়ে থাকে তাহলে সে অপরাধী। কিন্তু প্রশ্নটা হলো, আপনি যে আমাকে প্রশ্ন করেছেন আমাদের ডাকলো না কেন, আমাদের ডাকা তো আমাদের নাম উচ্চারণ করাই ঠিক না। আগেবার যেভাবে ডাকছে তাতে কি আপনাদেরকে নিষিদ্ধ করা উচিত? দল আপনাদেরকে নিষিদ্ধ করা যে প্রস্তাবনা আছে বিভিন্ন ফোরাম থেকে, সেটা কি করা উচিত? 100% করা উচিত। কেন না? এখন করে নাই কেন? করে না কেন? কারণ এই আন্দোলনটা ছাত্র এখানে 1000-এর উপরে লোক মারা গেছে, হাজার হাজার লোকের পা নাই, চোখ নাই, নাক নাই, কান নাই। আজকে যদি জিএম কাদের সাহেব নির্বাচনে না যাইতো তাহলে এই মানে ফ্যাসিস্ট সরকারের তৈরি হতো না। আরেকটি প্রশ্ন করতে চাই। এখন প্রশ্নটা হলো, আমার যেটা প্রশ্ন, আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট সরকার, এটা নতুন কিছু না। 1973 সালে হিসেবে 1973 সালে 7ই মার্চ যখন গণ আন্দোলন চলছে, গণ অভ্যুত্থান চলছে, আপনারা রওশনপন্থী অংশ কি সেই সময় আপনারা? আমি অরিজিনালি আমাদের নেতৃত্ব দেয়া কাজী ফিরোজ রশিদ সাহেব, এবং যখন আন্দোলন হয় তখন আমরা আন্দোলনে সম্পৃক্ত করছি, এবং আমরা মানে প্রেস ক্লাবে ডেকে, মানে ডিআরওতে ডেকে, এবং কয়েকবার আমরা আলটিমেটাম দিয়ে দিছি যে ওবায়দুল কাদের সহ যারা যারা আছে এদেরকে পদত্যাগ করা উচিত এবং এদের জেলে পাঠানো উচিত। আমরা নিজেই বলছি, আমিও বলছি। সেটিকে আপনাদের যে কথাবার্তা বিভিন্ন সময়
অর্থাৎ বিবৃতিগুলো দেখছি, এটি কি আপনারা করেছিলেন অর্থাৎ জিএম কাদেরের পরে যেহেতু সরকারে আছে আপনারা নাই এই কারণেই করেছিলেন ব্যক্তিগত দ্বন্দ্বে? না, ব্যক্তিগত দ্বন্দ্ব, রাজনীতি তো ব্যক্তিগত দ্বন্দ্ব হয় না। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনীতিবিদ, ব্যক্তিগতভাবে আমি একটা মুক্তিযোদ্ধা। আমরা আপন 4 ভাই 1 বোন, আমরা ডাইরেক্ট মুক্তিযোদ্ধা, এবং আমার পরিবারে কোনো আওয়ামী লীগ নাই, একজনও না। বাটি চালান দিয়ে খুঁজে সেই আমলে এখন পর্যন্ত একজনও নাই। আমরা তখন থেকে জানি যে এইটা তো, এটা ব্যক্তিগত রাজনীতি তো ব্যক্তিগত কিছু নাই। যেমন জিএম কাদের সাহেব বলছেন, প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছেন, কি সাক্ষাৎকার দিয়েছেন, যে দলের চেয়ারম্যানশিপ রাখার জন্যে, দলকে ঠিক রাখার জন্যে উনি জাতীয় পার্টি, উনি নির্বাচনে গেছে। তো ওনার কাছে দল বড়, দেশ বড় না। আর আমার কাছে দেশ বড়। আমি নির্বাচনের 1 বছর আগে জিএম কাদের সাহেবের রুমে বসে মুজিবুর রহমান চুন্নু সহ আরও অনেক নেতারা ছিল, পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন না, কারণ এই নির্বাচন কোনো নির্বাচন না। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন ছোট্ট করে উত্তর দেবেন যে আপনারা, আপনার ভাষ্যমতে যে আপনারা গণ আন্দোলনের সময় আপনারা এর সাথে সম্পৃক্ত ছিলেন, যে তাই হয়ে থাকে তাহলে আপনাদের কেন ডাকার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ গণমাধ্যমে বেরিয়েছে আপনাদের ডাকবে না? এখন জাতীয় পার্টি তো ডাকা উচিত না, মানে আপনাদের অংশে কেউ না, কাউকে জাতীয় পার্টিকে পার্মানেন্ট বাদ দিয়ে দেওয়া উচিত, সোজা হিসাব। ধন্যবাদ। আমাদের ডাকা উচিত এই কারণে, আমাকে যদি ডাকে, আমাদের যদি ডাকে, আমরা একটা কথাই বলবো যে জিএম কাদেরের অংশ যারা এমপি ইলেকশন করে মন্ত্রী হয়েছে, জিএম কাদের 2 বার মন্ত্রী ছিল, আনিসুর বাণিজ্য মন্ত্রী এবং বিমান মন্ত্রী, আপনার ব্যারিস্টার আনিসুর মাহমুদ মন্ত্রী ছিল, পানি সম্পদ মন্ত্রী, মুজিবুর রহমান চুন্নু ছিল শ্রম আদালতের মন্ত্রী। অন্য মন্ত্রী যদি জেলে যায়, ওরা এখন কিভাবে মিটিং করে বেড়াচ্ছে প্রত্যেক দিন। তার মানে বৈষম্য এখনো শেষ হয় নাই, বৈষম্য চলছে। এখন জাতীয় পার্টিকে তেল দেওয়ার জন্য হয়তো দেখা গেল এরা করতেছে, তো এখনো জেলে যায় না। 3-3টা মামলা হয়েছে। ধন্যবাদ। আবারও আমি আসবো সাইদুর রহমান টেপা, মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি বলে যে আজকে যে সংলাপ হলো এই সম্পর্কে আপনার কি মূল্যায়ন আছে? বিএনপি এখানে বলবার চেষ্টা করেছে, অর্থাৎ আমরা প্রেস কনফারেন্সে দেখেছি যে সরকার যৌক্তিক সময় দিবে, অর্থাৎ সরকারকে, এবং আবার তিনি বলেছেন ততদিন দেবে যতদিন সুষ্ঠু নির্বাচন করা যায়। অর্থাৎ মূল্যায়নটা কি আপনাদের, কি অবস্থাটা কি মনে হচ্ছে? ধন্যবাদ সেলিম ভাই, আপনার দর্শক শ্রোতা অপর বিজ্ঞ আলোচক। দেখুন, যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা ব্রিফ করেছেন, ব্রিফের থেকে একেবারেই চুম্বকভাবে বলা যায় তিনি বলেছেন যে অবিলম্বে নির্বাচন কমিশনটা ঐক্যমতের ভিত্তিতে গঠন করা দরকার, এবং নির্বাচনের সাথে নির্বাচন কমিশন বা নির্বাচনের প্রক্রিয়ায় যেন বিতর্কিত ব্যক্তিদের অংশগ্রহণ না থাকে, প্রশাসন থেকে বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়া, এটা একটা বলেছেন। আরেকটা বলেছেন যে শেখ হাসিনা যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, ভারত থেকে, যে এইখানে সরকারকে অস্থিতিশীল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এইটা ব্যবস্থা গ্রহণের জন্য এতে বিএনপি সহায়তা দেবে। এই হলো মূল কথাটা। আমরা আসুন, আপনি নির্বাচন কমিশন এবং বিতর্কিত ব্যক্তি, এই দুটো জিনিস বলি। নির্বাচন কমিশন একটা ঐক্যমতের ভিত্তিতে বা ঐক্যমত্যের ভিত্তিতে এটা হওয়াটাই উচিত, ইন্ডিয়াতে যেভাবে আছে বা আদার্স। তো সেইখানে এটাকে নিয়ে তো একটা বড় লম্বা আলোচনা, ছোটো আলোচনা হতেই পারে। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এইটাই হচ্ছে মূল সমস্যা। এখন আসুন বিতর্কিত ব্যক্তি, বিতর্কিত ব্যক্তির মধ্যে আমি আপনাকে বলি, আপনি যদি বিরক্তি না হন বলি, তো সেটা দেখুন যে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি, এই কমিটিতে একটা নাম দেখবেন খুব পুটপুট করে কথা বলেন, জেসমিন টুলি। এই জেসমিন টুলি 2008 সালে ছিলেন, এই নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ছিলেন। তখন এই ব্রিগেডিয়ার শাখাওয়াত ছিলেন নির্বাচন কমিশনের কমিশনার। এই দুইজন মিলে একেবারে পুটপুট করে আওয়ামী লীগের যেভাবে আওয়ামী লীগ যে প্ল্যান দিয়েছে ডিলিমিটেশন বা নির্বাচনের আসনগুলির ভাগ বন্টন করা, ঠিক সেইভাবে করে দিয়েছে। এইবার ঠিক জেসমিন টুলিকে এখানে নির্বাচন সংস্কার কমিটিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এক, আপনি দেখবেন বিতর্কিত ব্যক্তির মধ্যে এই ব্রিগেডিয়ার শাখাওয়াত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেই বলছে বিএনপির ঠ্যাং ভেঙে দিব। এরপরে উনি এখন নৌ পরিবহন মন্ত্রণালয়ে গিয়েছেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ে 17টি কর্পোরেশন আছে। এই ব্রিগেডিয়ার শাখাওয়াত
একেবারে যতগুলি কঠিনতম আওয়ামী লীগার আছে তাদেরকে নিয়ে তার মন্ত্রণালয় সাজাচ্ছেন। কীরকম আমি আপনাকে বলি, একটা কে মতিউর রহমান, উনি বিটিআই যে কী বলে ওদের শিপিং কর্পোরেশনে উনি ছিলেন, চেয়ারম্যান ছিলেন। সে 3খানা বই লিখেছে শেখ মুজিবের উপর মাত্র। এই বইয়ের লেখককে উনি চেয়ারম্যানকে আপগ্রেড করে উনি সচিব বানিয়েছেন নৌ পরিবহন। আপনাদের পক্ষ থেকে প্রস্তাব আছেই, যারা গত সরকার আমলে বিভিন্ন ধরনের অর্থাৎ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে বাদ দিতে হবে যেটি বলেছে। যেটি ব্রিগেডিয়ার সাখাওয়াত যতগুলি দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তার অধীনে যেগুলো স্যাক হওয়ার কথা, এইগুলাকে তিনি সংঘবদ্ধ করছেন, অর্গানাইজ করছেন। আমি একজন বিখ্যাত সামাজিক ইনফ্লুয়েন্সার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য, উনি বলেছেন ব্রিগেডিয়ার সাখাওয়াতের চাকরিটা নাকি গম চুরির দায় সেনাবাহিনীর থেকে গেছিল। তো এই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে রেখে কিসের সংস্কার হবে? ওকে এখন বের করে না করে, ব্যান না করলে বিএনপিকে লোকজনকে নিয়ে, বিএনপি না আসলেও আমার 90 দশকের ছাত্র যারা আছে এদেরকে নিয়ে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে ঘেরাও করব। আমি বলছি আসুন আরেকটা শেখ হাসিনা প্রশ্নে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ভারত তাদের নিরাপত্তার প্রশ্ন তুলে, আমরা যদি বলি যে বাংলাদেশ থেকে যদি এইরকম কেউ যদি ভারতের পুরো অস্তিত্বকে, সরকারকে অস্থিতিশীল করে দেয়, এইরকম বক্তৃতা বিবৃতি যদি কেউ দিত এইখান থেকে, ভারতকে এটা সহ্য করত? ভারত সরকারকে এটা সঠিকভাবে নিত? ভারতের জনগণকে সেইটা সঠিকভাবে নিত? তাহলে আজকে শেখ হাসিনা যে সরকারকে এবং বাংলাদেশকে যে অস্থিতিশীল করার জন্য বক্তৃতা বিবৃতি দিচ্ছেন ওইখানে, তো এইটার সম্বন্ধে আমরা বলতে পারি না? অবশ্যই আমি মনে করি যে বিএনপি শুধু বসে থাকবে না, আজকে বলে আসছে সরকারের সাথে। এই জন্য মৌলানা ভাসানী যেমনি ফারাক্কা লং মার্চ করেছিলেন, দরকার হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিএনপি লং মার্চ করবে। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। সাদাত হোসেন সেলিম, আপনি বলুন যে আপনাদের কি এই যে সংলাপগুলো চলছে সংস্কারের জন্য কমিটি অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে আপনাদের কি ডাকা হয়েছে? আমরা না, আজকে তো ডাকা হয়নি, আগামীতে ডাকা হবে আর কি। লিস্টে কি আছে আপনাদের নাম? সেটা তো আর বলতে পারবো না লিস্টে কার নাম আমরা আছে। যতদূর গণমাধ্যমে আমরা দেখেছি যে আপনাদেরকে অর্থাৎ তালিকাভুক্ত এখন আপনারা হননি, এ ব্যাপারে কোনো না, তালিকাভুক্ত অবশ্যই করতে হবে। আমরা 12 দলীয় জোট, তো এই স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তাদেরকে তো অবশ্যই ডাকতে হবে, এবং অন্যান্য আরও অনেক রাজনৈতিক দল আছে। আজকে যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেকেই যুগপৎ আন্দোলনে ছিলেন না, তাদেরকে ডেকেছেন। এর বাইরে যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি অথবা আমরা যারা জনগণের প্রতিনিধিত্ব করছি, আমাদের থেকেও তো কথা শুনতে হবে। না শুনলে আমরা ওইটা শোনানোর জন্য বাধ্য করব, এটা আমাদের অত টেনশন নাই। প্রধান উপদেষ্টা ডাকলো কি ডাকলো না এই ব্যাপারে গতবার ডেকেছে, সেখানে ওনাকে বলেছি যে প্রফুল্ল চিত্তে আপনার অনুষ্ঠানে গিয়েছি, শপথ অনুষ্ঠানে, আবার জিএম কাদেরের মতো দালালকে দেখে আমরা হতাশ হয়েছি। আপনার জিএম কাদেরকে আজকে ডেকেছেন, সেটা ভালো করেন নাই। তো এখন পর্যন্ত জিএম কাদেরকে ডাকেন নাই, এবং জিএম কাদেরকে ডাকা উচিত না, সে অর্থ আমরা আসা। আচ্ছা, এখানে ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনারা তো যুগপৎ আন্দোলনে ছিলেন, আমরা জানি, আপনি বলেছেন সেগুলো আমরাও জানি, কিন্তু আমরা দেখতে পাই যে অর্থাৎ জাতীয় বিরোধীর অংশ জিএম কাদেরকে বিভিন্ন জায়গায়, প্রধান উপদেষ্টাকে সব জায়গায় দেখছি, কিন্তু আপনাদের সরব উপস্থিতি আমরা কেন লক্ষ্য করছি না? কারণটা কি? আপনাদের প্রতিক্রিয়া কি ব্যাপারে? কোন বিষয়ে? অর্থাৎ যে মিটিং বৈঠক করা প্রধান উপদেষ্টার সঙ্গে, কিংবা না, আমরা তো সর্বশেষ যে বৈঠকটা হয়েছে আজকে তো তৃতীয় দফা। আমরা তো প্রথম দফায় ছিলাম, দ্বিতীয় দফায় ছিলাম, আজকে তৃতীয় দফায় 7টা দল। তো বাংলাদেশে তো 7টা দল না, মানে নিবন্ধিত অনিবন্ধিত দল মিলে তো অন্তত মিনিমাম 30টা দলের সাথে কথা বলতে হবে উপদেষ্টাকে, যদি সঠিক ধারণা করতে হয়। এখন উনি কোন ক্রাইটেরিয়াতে আজকে ডেকেছেন এখানে সেটা জানি না, তবে আমাদেরকে অবশ্যই ডাকবেন সেটা আমরা জানি, এবং আমাদেরকে ডাকলে আমরা তো কথা বলবো। আমাদের তো সরব উপস্থিতি আছেই। আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন রকমের যে কথা বলে যাচ্ছি, আমরা মানে প্রেস ক্লাবে কথা বলছি, আমরা ডিওতে কথা বলছি, আমরা টক শোতে কথা বলছি, সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলছি, আমরা উপদেষ্টা পরিষদ বর্ধিত করার কথা বলছি, আমরা উপদেষ্টা পরিষদকে দৃশ্যমান করার কথা বলছি, আমরা উপদেষ্টা পরিষদে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলেছি যে আপনার এই যে এনজিও পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা এক ব্যাপার নয়, কথা আমরা সরবভাবে বলে আসতেছি। সুতরাং এগুলো মানে আমরা তো বলার জন্যেই, আমরা গত 50 বছর অতিবাহিত করছি রাজনৈতিক জীবনে। আপনি নিজেই জানেন যে বিগত টকশোগুলোতে
অত্যন্ত জোরালো কণ্ঠে কথা বলে নিরাপদে বাসা যেতে পারবো কিনা সেটা কোনো নিশ্চয়তা ছিল না। এখন তো সে নিশ্চয়তা নাই। এখন ধরুন আমরা কোনো ব্যাপারেই আমাদের মধ্যে কোনো ইয়ে নাই। তত্ত্বাবধায়ক সরকার তো আর জনগণের সরকার না, এটা আমরা আন্দোলনের একটা না আমরা 15 বছর আন্দোলনের একটা পটভূমি তৈরি করেছি। সে আন্দোলনের পটভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়েছে। আমরা সবসময় আপনাদের টকশোতে বলতাম যে একদম বিশ্বাস থেকে বলতাম যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন হবে। তখন মন্ত্রী মিনিস্টাররা আমাদেরকে টিটকারি মারতো, টকশোতে টিটকারি মারতো যে মানে কোথায় অভ্যুত্থান। তো আমরা বলতাম যে অভ্যুত্থান কখনো দিন তারিখক্ষণ এবং বিষয় নিয়ে হয় না। দেখেন এক অভ্যুত্থানে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে। আওয়ামী লীগ একটা দেউলিয়া রাজনৈতিক দলের কথা বারবার বলতাম। আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলের দেউলিয়া চরম পরিচয় দিয়েছে, শেখ হাসিনা নিজে পালিয়ে গেছেন এবং তার সব সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেছেন। আমরা তো এই পালিয়ে যাওয়ার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে দোষী করছি। এখন আজকে দেখলাম যে বলছে যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে প্রথম 3 দিন পালিয়ে গেছে। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রী বিগত স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভারতে দেখা গেছে এত বড় একটা দানবের মতো দেহ নিয়ে উনি তো উড়ে চলে যান পাখির মতো। উনি সীমান্ত দিয়ে গেছে, বিজেপি এটা দায় এড়াতে পারবে না, পুলিশ এটা দায় এড়াতে পারবে না, সরকার এটা দায় এড়াতে পারবে না। এদেরকে ফেরত এনে অবশ্যই জনতার আদালতে বিচার, তো সেটা হলো যে রাজনৈতিক শব্দ, কিন্তু আমরা আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে চাই। এই যে পাখির মতো গণহত্যা করে আপনার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে, 15 বছরের অপশাসন, দুঃশাসন, বিরাজনীতিকরণ, তারপর রাষ্ট্রের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা, পুরো রাজনীতিটাকে একেবারে ধ্বংস করে এক ব্যক্তির শাসন কায়েম করা ইত্যাদির ব্যাপারে তো আমরা সবসময় সোচ্চার ছিলাম, আমরা এখনও সোচ্চার আছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে শুধু জানিয়ে দিতে চাই যে আপনারা একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসছেন। আমরা যে দাবিটা গত 15 বছর করে আসছি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তার নেতা নির্বাচন করবে, যাকে নির্বাচন করুক, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানকে ধারণ করে আমরা 15 বছর আন্দোলন করেছি। এখনও বলছি, আপনি সংস্কার করতে গেলে বহুবিধ সংস্কার জড়িত হয়ে যাবেন না, একেবারে লেজে গোবরে করে ফেলবেন। ছোট্ট প্রশ্ন করি যে অর্থাৎ আজকে যে আলোচনাটা শুরু হলো এবং এই ব্যাপারে 5টির প্রজ্ঞাপন অলরেডি জারি হয়েছে এবং এই যে সংস্কার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, কি আপনি কি মনে করেন যে নির্বাচন, অনেকেই বলবার চেষ্টা করেছেন যে দ্রুত নির্বাচন দিতে হবে, নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, কিন্তু সংস্কার প্রক্রিয়া তো দীর্ঘ প্রক্রিয়া, এখানে নির্বাচনের জন্য তো সবকিছুতে সংস্কার করার দরকার নেই, সবকিছুতে হাত দেওয়ার দরকার নেই। আজকে দেখলাম যে একটা রাজনৈতিক দল বললো যে আরও 9টা সংস্কার কমিশন করার দরকার। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত থাকবে। মূল সংস্কার তো করবে রাজনৈতিক দলগুলো। আপনি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করেন, সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন করেন, সেই নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য একটা নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠা করেন এবং সেই প্রশাসনকে আইনগত সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি মানে দলীয় প্রভাবমুক্ত একটা আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করেন যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। আপনি সব দিকে তো সংস্কার করতে পারবেন না। যেমন আপনার এই যে আমলাতন্ত্রের ব্যাপারে আমাদের কথা হলো যে বিগত সরকার সচিব হতে আরম্ভ করে মানে অতিরিক্ত সচিব এদেরকে ডিএনএ টেস্ট একবার না একাধিকবার, মানে কখনো সিএমএসে পরীক্ষা করিয়েছে, কখনো আপনার পিজি হাসপাতালে পরীক্ষা করেছে, কখনো মেডিকেল কলেজে পরীক্ষা করেছে, কখনো বেসরকারি মেডিকেল কলেজে পরীক্ষা করেছে, বিভিন্ন পরীক্ষা করে তাদেরকে পদায়ন করেছে। তো তাদেরকে আপনি পদায়ন করেছে যারা একেবারেই দলকানা, এদেরকে আপনারা যেটা করছেন মাঝে মাঝে এখন ওএসডি করছেন, আমি এটা চরম বিরুদ্ধে। আপনি ওএসডি করে তার পিছনে রাষ্ট্রের অর্থ ব্যয় করার দরকার নাই। তার যদি চাকরির বয়স 25 বছর হয়ে থাকে তাকে বাড়ি পাঠিয়ে দেন, তাকে বসে বসে বেতন দেওয়া, রাষ্ট্রের কোষাগার থেকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে বসিয়ে রাখার দরকার নাই। বিগত প্রশাসনটা হয়ে গেছে একটা কলসি প্রশাসন, আর প্রশাসন নিয়মটা হলো যে পিরামিড প্রশাসন। প্রশাসনটা এইভাবে আপনার মানে সহকারী সচিব থেকে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এইভাবে হবে, কিন্তু অতিরিক্ত সচিব পদ হয়তো 117টা, প্রমোশন দিয়ে ফেলেছে 600 জনকে। যুগ্ম সচিবের পদ হলো হয়তো 250টা, প্রমোশন দিয়ে ফেলেছে 1000কে। সেখান থেকে কমিয়ে আপনি সংস্কার করেন। আপনি এই 60 দিনে তো প্রশাসন সংস্কারের কোনো রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করতে পারেন নাই। তারপরে আপনার এই পুলিশ প্রশাসনকে আপনি এখন পর্যন্ত কার্যকর করতে পারেন নাই। তাইলে এই 60 আপনি যে কমিটি গঠন করেছেন তারা তো প্রস্তাবনা দেবে, সেই প্রস্তাবনার পাশাপাশি প্রস্তাবনার জন্য তো আপনি উপদেষ্টা হয়ে বসে থাকলে চলবে না। আপনি আপনার টোটাল মেকানিজমকে নিয়ে আপনি কাজগুলো শুরু করে দেন না। আমরা অনেক জায়গায় স্থবিরতা আমরা দেখছি। আমাদের সবচেয়ে দুঃখ লাগে, আমাদের হৃদয়ে মানে একদম খান হয়ে যায় যখন আমরা দেখি যে হাজার হাজার আহত মানে শিক্ষার্থী, শুধু তরুণ ছাত্র, বৃদ্ধ, মানে মুটে মানে গার্মেন্টস শ্রমিক, তারা সুচিকিৎসা পাচ্ছেন না,
তারা চিকিৎসার জন্য মানে প্রধান উপদেষ্টা কার্যালয় পর্যন্ত আসতে হচ্ছে, আমাদের শরীর শিওরে উঠছে। তাহলে স্বাস্থ্য উপদেষ্টা করছেটা কি? এখন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা একটা হসপিটালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে, দেখা সাক্ষাৎ করেছে, কারোর সাথে ইয়ে করেছে, এটা কোনো প্রমাণ পায়নি। পুরো সিন্ডিকেট সেখানে বজায় আছে। তাহলে আপনারা আপনাদের মন্ত্রণালয় থেকে সংস্কার শুরু করে দেন, আপনারা জনগণের আস্থায় আসেন। তাহলে আপনি বলতে চাইছেন যে কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না? আমরা সেটা আমরা না, এখানে আমার মনে হয় প্রায় প্রত্যেকেই বলছে যে আমরা যতটা আশাবাদী ছিলাম যে একটা গতিশীল নিয়ে আপনার দৃশ্যমানভাবে সরকার পরিচালিত হবে, হচ্ছে না। আমরা ওই জন্য বলতেছি যে দেখেন, বাংলাদেশের প্রায় 54টা মন্ত্রণালয়, আপনি প্রয়োজনে আরও কিছু লোককে সম্পৃক্ত করেন যারা সত্যিকার দেশ নিয়ে ভালোবাসে। গত 15 বছরে টু শব্দ করে নাই এমন কাউকে আপনি উপদেষ্টা করতে। আমার একটা প্রশ্ন, যেহেতু এই বর্তমান সরকারের যে গণ আন্দোলনের উপরে অর্থাৎ গণ অভ্যুত্থানের উপরে প্রতিষ্ঠিত একটি সরকার এবং তারা ক্ষমতায় আছে, সেই ক্ষেত্রে আপনারা যে অর্থাৎ আপনারা তার স্টেক হোল্ডার, তাহলে কেন এই কথাগুলোকে আপনারা শোনাতে পারছেন না যে আরও দায়িত্ববান লোক নিতে হবে, এক্সপানশন করতে হবে উপদেষ্টা পরিষদের, আহত যারা হয়েছে, এই বিষয়গুলোকে কেন তাহলে আপনারা? আমরা তো বলে যাচ্ছি এবং এই আশা নিয়ে তো বলছি যে তারা শুনবেন। আমরা আশা, যেমন আজকে কয়েকটি রাজনৈতিক দল বলেছেন যে প্রয়োজনে আপনারা উপদেষ্টা পরিষদকে আরও সম্প্রসারিত করেন, আরও দক্ষ লোককে মানে সম্পৃক্ত করেন। তা আমরা তো আশাবাদী, কারণ আমরা এই সরকার হলো যে আমাদের আন্দোলনের ফসল। এই আন্দোলনের ফসলের কারণে এই সরকার যেন সফল হয়, এই সফলতার জন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে আমরা চেষ্টা করব, সম্পূর্ণভাবে আমরা সমর্থন করব এই সরকারকে। সুতরাং এই সরকারকে এই যে একটা আমাদের বিরোধী দলের একটা বিশাল আমরা যারা আছি, আমাদের একটা সমর্থনের উপর নির্ভর করে আপনারা একটা দ্রুতভাবে এগিয়ে যান, আপনারা আপনাদের দৃশ্যমান কাজগুলো করেন, আমরা এটাই চাই। এবং আরেকটু তারুণ্য নির্ভর আপনারা মানে উপদেষ্টা পরিষদটাকে সম্প্রসারণ করেন। না, তরুণ আছে, তরুণদের কয়েকজন দুজন প্রতিনিধি আছে, মানে তারা তো একদম খুব বেশি তরুণ সেটা না, অভিজ্ঞতা সম্পন্ন তরুণদেরকে আমরা সেখানে সম্পৃক্ত করার জন্য বলছি। আমরা আশা করছি যে আমাদের বক্তব্যগুলো কোনো না কোনো উপদেষ্টা শুনছেন, আমাদের বক্তব্যগুলো কোনো না কোনো নীতি নির্ধারকরা শুনছেন এবং তারা শুনে তারা চিন্তা করছেন। আমরা তো জনগণের ভাষায় কথা বলছি, তো যেগুলো আমাদের ভাষা তো জনগণের ভাষা, কারণ আমরা সারাক্ষণ তো জনগণকে নিয়ে কথা বলি, জনগণের চিন্তা চেতনা আমাদের মধ্যে প্রভাবিত হয়, আমরা সেটা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করি এবং আমরা আশা করছি যে সেখান থেকে একটা রেজাল্ট পাওয়া যাবে। আবারও আসবো আপনার কাছে। শাহিদুর রহমান টেপা, আপনি কি বলবেন? কোন বিষয়টা হচ্ছে যে এই যে সামনে নির্বাচনের কথা সকলে বলছে এবং অনেকেই বলবার চেষ্টা করেছেন যে যেহেতু এটা গণ অভ্যুত্থানের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে সরকার, সকলেই এর সঙ্গে সম্পৃক্ত আছে, সেক্ষেত্রে অনেকেই বলবার চেষ্টা করেছেন যে সরকার অনেকের কাছ থেকে যতটা সমালোচনা পাচ্ছে ততটা সহযোগিতা পাচ্ছে না, অনেকে বলবার চেষ্টা করে। আপনি কি মনে করেন? আমি ভাই খুব সোজা মানুষ, সোজা বুঝি। কয়লা ধুইলে কোনোদিন ময়লা দেয় না। যে লোকগুলি আপনার চিহ্নিত ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল, এগিয়ে যদি আবারও একই কাজ করানো যায়, কিছুই হয় না। আগে এটাকে ধুয়ে মুছে একেবারে ওই যে সাবান আছে না, পচা সাবান পাওয়া যায়, ওই পচা সাবান দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত, কারণ পাকিস্তান আমলের থেকে দেখতেছি ভোটাভুটি, বয়স তো কম হয় নাই, এই সংস্কারে কোনো লাভ হবে না। তারপরে রাজনীতিবিদদের প্রথম সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলির, যারা আমরা এখন আছি। যেমন ধরেন জিএম কাদের 2-3টা জিনিস পারেন না, জন্ম দিতে পারে না মানুষে জাতীয় পার্টির গঠনতন্ত্রে, আর মৃত্যু তো দিতে পারে মারিয়ে ফেললে, কিন্তু পুরুষ থেকে মেয়ে লোক বানাতে পারে না, আর মেয়ে লোক থেকে পুরুষ বানাতে। এক সময় জিএম কাদের নেতৃত্বেই ছিলেন একটা সময়। না, জিএম কাদের নেতৃত্ব ততদিন পর্যন্ত ছিলাম যতদিন পর্যন্ত জিএম কাদের সরকার বিরোধী কথাবার্তা বলছে, ততদিন পর্যন্ত ছিলাম। তো এই টকশোতে, সমস্ত টকশোতে, বক্তৃতা বিবৃতি আমি বলছি, এই যে আমার অফিসের সামনে এই যে সেলিম ভাইরা, এই সমস্ত আমার অফিসের সামনে থেকে আন্দোলন ওরাই করতো, আমিও থাকতাম তাদের সাথে, এই যে সামনেই আছে বলতেছি, এটা কোনো মিথ্যা কথা না। কারণ আমি মনে করেছি যতদিন পর্যন্ত জিএম কাদের বিরোধিতা কথা বলছে ততদিন আমি জিএম কাদের সাথে ছিলাম। যখন দেখছি দালালি আরম্ভ করছে তখন আসসালামু আলাইকুম, খোদা হাফেজ করে আসছি। এই যে আজকে বললাম, তা বিভিন্ন সময় অপশনের সাথে তো ব্ল্যাঙ্ক চেক দিয়েছে কাকে? বিগত সরকারকে। ব্ল্যাঙ্ক চেক দিয়ে থাকলে যা দিয়েছে তো বটেই, নিঃসন্দেহে। হ্যাঁ, দিয়েছে হলো না, আমি কারোর অনুসারী না, আমি রাজনীতি করি না, প্রায় রাজনীতি আর করবো না, কারণ রাজনীতি আর রাজনীতিবিদদের কাছে নাই তো। এখন রাজনীতি চলে গেছে হলো অন্য জায়গা,
এখন আর রাজনীতি করার কোনো মানসিকতা নাই। তার মানে কি, যারা একবার, আমি তো জন্মগত সূত্রে রাজনীতিবিদ করি, আমার বাবা মুসলিম লীগের সভাপতি ছিল, তখনও আমি রাজনীতি করছি, রাজনীতি পরিবারের সন্তান, আমাকে রাজনীতি তো এভাবে করতেই হবে। কিন্তু সেই রাজনীতি কি এই যে দল না করে রাজনীতি করা যায়, প্রতিদিন করতেছি না, মানুষের কথা বলতেছি না। কিন্তু প্রশ্নটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি অরিজিনালি, যে নির্বাচন স্বচ্ছ হতে হলে ওই পুরনো হাঁড়ির ময়লা দিয়ে হবে না, নতুন হাঁড়ি বানাইতে হবে। সেই নতুন হাঁড়ির মধ্যে আপনাকে ভাত রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে নতুন কড়াইতে, তাছাড়া নির্বাচন সংস্কার সম্ভব নয়। ওই যে ঠাকুর ভাই একটা কথা কইছে, দামি কথা, যে কি একটা ছোট্ট সুন্দর নাম, মহিলার নাম কইছে, হ্যাঁ টুলি না, টুলি, হ্যাঁ আচ্ছা টুলি ম্যাডাম, এ আগের বার ছিল ওই জায়গা, তো তারে যদি আবার একই জিনিস করা হয়, হবে? হবে না। এখন টুলি বেগমের জায়গা হয় না, আনতে হবে নতুন করে রেশমা বেগমকে অথবা অন্য কাউকে, একটা মলি চলে, বা নিলামও না, মহিলা নিলাম না। এই দেশে কি কোনো ভালো মানুষ নাই? নিশ্চয়ই আছে। আজকে ওই যে বলছে ঠাকুর ভাই, দীর্ঘ বছর ধরে রাজনীতি করতে, ছাত্র রাজনীতি হুঙ্কার দিয়ে ফেলছে, কিন্তু যে ব্রিগেডিয়ার সরকারকে যদি না নামাও, বিএনপি যদি না নামে, আমার গণ অভ্যুত্থানের ছাত্রদের দিয়ে আমি আন্দোলন করব। সেই সরকারের যদি একজন থাকে, এইখানে ঠাকুর ভাই ছাত্র রাজনীতি থেকে আরম্ভ করে এ পর্যন্ত করতেছে, তার যখন পছন্দ হচ্ছে না, তার মানে কি সে তো রাজনীতি, সে তো এইগুলোই করে বেড়াইছে। তার মানে কি তাকে নিয়ে কি আপনার কাজ হবে? নিশ্চয়ই হবে। আচ্ছা জনাব, ছোট্ট প্রশ্ন করি, অর্থাৎ বিভিন্ন যে দলগুলো এই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলেন, ছাত্র জনতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এই দেখা যাচ্ছে গত 2 মাসে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম, অর্থাৎ ডিফারেন্সিয়েট ক্রিয়েট হচ্ছে। যেমন জামাত ইসলামী বলছে যে যৌক্তিক সময়ে, অর্থাৎ সংস্কারের এমফেসিস দিচ্ছে তারা বেশি। অন্যদিকে বাম গণতান্ত্রিক জোট বলছেন সম্পূর্ণ সংস্কারের পরে নির্বাচন দিতে হবে। অন্যদিকে বিএনপি বলছে যে অর্থাৎ নির্বাচনের রডম্যাপ দিতে হবে। এই যে ডিফারেন্সগুলো ক্রিয়েট হচ্ছে, এতে করে কি সংস্কার প্রক্রিয়া বা বিভিন্ন কার্যগুলো কি ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা ডিলে হওয়ার সম্ভাবনা আছে কিনা? সবাই এমপি হইতে চাবে, সবাই মন্ত্রী হইতে চাবে, এই জন্য তাড়াতাড়ি নির্বাচন দরকার। ওই বামরা যারা কইছে, যে কথাগুলি বলছে, ওটিই সঠিক। সম্পূর্ণ সংস্কার করে তারপরে যদি নির্বাচন, ওই যে বললাম, ওই যে হাড়িতে একবার রান্না হয়েছে, কতদিন হতে পারে সেটি? এটা তো তা আমি জানি না, কারণ আমি তো জীবনে এমপি হই নাই। না, সংস্কার যেহেতু এতগুলো সংস্কার যদি করার ইচ্ছা থাকে, 1 ঘন্টায় সংস্কার করা যায়। আর যদি ইচ্ছা না থাকে, কিছু তো আছে, কিভাবে সম্ভব? কেন সম্ভব না? আইনগত বিষয় আছে। আইন তো মানে কোনো লাভ নাই। আইন তো নিজে, আইন কি এটা কি কোরআনের কোনো আয়াত? না, আমি আইন কি কোরআনের কোনো আয়াত যে মোছা যাবে না? আইন বানাই নেব, সিঙ্গাপুরে দেখি নেই? সেই বানাইতেই তো সময়ের প্রয়োজন আছে। কত সময় লাগে? কতদিন? আপনি কি বলে? আমার মনে হয় 1 ঘন্টা সময় লাগে না। মানে আমার মনে কর, হ্যাঁ, কতগুলো সংস্কার হবে 1 ঘন্টা? সব 1 ঘন্টার মধ্যে সংস্কার হয়ে যাবে। হইল না? উপদেষ্টা সাহেব কি সংবিধান অনুযায়ী উপদেষ্টা হয়েছে? নিশ্চয়ই হয় নাই, তাই না? সংবিধানে তাই বলে, তাই না? কিন্তু সংবিধান না হয়ে যদি প্রধান উপদেষ্টা সমস্ত উপদেষ্টা হওয়া যায়, তাহলে দেশের সাথে, জাতির সাথে, এই যে ছাত্র শিক্ষকদের যে ছাত্র আন্দোলনের যে মানুষের মৃত্যুর সাথে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানকে সম্মান রেখে করেন। এত সময় দেন কেন? কি দরকার? এত দরকারটা কি? এখন সময়, যৌক্তিক সময়টা কি তা তো আমি বলতে পারছি। আমি যেটা মনে করি যে সংস্কার করেই নির্বাচন দেওয়া উচিত। আমরা এই প্রসঙ্গে আসবে, একটি বিরতিতে আমার যেতেই হচ্ছে। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় কতখানি কার্যকর হবে সংলাপ। এই পর্যায়ে আমি যাচ্ছি মোশাররফ আহমেদ থেকে আপনার কাছে যাচ্ছি। অর্থাৎ সংস্কার নিয়ে আপনি জানেন যে বিভিন্ন কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, এবং কেউ বলছে সংস্কার হওয়ার পরে নির্বাচন, কেউ বলছে সংস্কারের পরে, অনেক বিষয় জড়িত আছে। তাহলে আপনি কি মনে করেন যে যৌক্তিক সময়ের কথা বলা হচ্ছে, যৌক্তিক সময়টা আসলে আপনার দৃষ্টিতে কি? ধন্যবাদ সেলিম ভাই। আপনাকে বলি যে সংস্কারের প্রশ্নটি এবং নির্বাচনের কোয়েশ্চেনটি এখানে কেন আসছে, দেখেন এইভাবে আসছে যে কিছু ছাত্রকে, আপনি তো বিশ্ববিদ্যালয়ের নামকরা মেধাবী ছাত্র ছিলেন, যদি জিজ্ঞেস করে স্যার এই
পরীক্ষা কি ঠিক টাইমে হওয়া দরকার? যাদের প্রিপারেশন ভালো ও বলতো স্যার ঠিক আছে, আর কিছু না স্যার হইলেও চলে, না হইলেও চলে। আর একদল যেগুলি কোনো প্রিপারেশন নাই, পরীক্ষা দিলে ফেল করবো, ওগুলো স্যার পরীক্ষা পিছাই দেন স্যার, পরীক্ষা না হইলে ভালো, অটোপাস হইলে আরও ভালো। তো অটোপাসওয়ালারা চায় যে এই সংস্কারের নামে আরও 5 বছর যাক, আর যাদের কোনো প্রিপারেশন নিতে সময় লাগবে, যেমন জামাতে ইসলাম, ওনার চায় সংস্কারের নামে আরও 2-4 বছর যাক। তো আর বিএনপি পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচন নামক বিষয়টি ফেস করার জন্য এখনই রেডি আছে। আসুন, সংস্কারের জন্য কত সময় লাগতে পারে। আমি আপনাকে বলি, 2018 যে রাতের ভোটের নির্বাচনটা হলো, এই রাতের ভোটের নির্বাচনকে যদি আমি একটা ঘটনা বেইজ ধরি, তাহলে এই 64 জেলার 64 এসপি এবং ডিসি, 128 জন, 495টা উপজেলার 495 এই 1090, আর 3টা 14 থেকে 24 পর্যন্ত 3টা কমিশনের, নির্বাচন কমিশনের 10 জন করে সচিব আর কমিশনার সহ, এই 10টা করে 30টা, 1148 জনকে আগে জেলে ঢুকায় দেন। এরপরে বলেন যে আমি সংস্কার করতে চাই, নির্বাচন সংস্কার। এই 1148, কম বেশ 1148, 1150, আপনি ভিতরে ঢুকাইয়ে দেখেন যে নির্বাচনী সংস্কারের অর্ধেক কাম শেষ হয়ে যাবে। আমি আপনাকে বলি, পেনাল কোড যদি না থাকতো, যে 302 দ্বারা খুন করলে পরে আসুন শুধুমাত্র আলোচনা হবে আর সংস্কার করা হবে, তাইলে কি খুন বন্ধ হইতো? খুন করলে সাজা হয়, মৃত্যুদণ্ড হয়, ফাঁসি হয়। এই জন্য খুন হয় না, এই জন্য খুন করার আগে 5 বার ভাবে একজন। তো যারা খুন করছে, নির্বাচনকে মার্ডার করছে 14 সালে, যারা নির্বাচনকে খুন করছে 18 সালে, 24 সালে, এই 3 কমিশনকে আগে ভিতরে ঢুকান। 3 কমিশনের সাথে যারা এসপিডিসি ছিল, ওসি ছিল, ইউএনও ছিল, এই সবটির ভিতরে ঢুকান আগে প্রশাসন থেকে উদ্ধার করেন। কোন ভিতরে ভাই? হ্যাঁ, কোন ভিতরে? ভিতরে মানে জেলখানা। ও আচ্ছা, এইটা ভিতরে নেন, আর যেগুলি গুরুতর অপরাধ এগুলোকে জেলখানায় নেন, যেগুলি কম অপরাধ এগুলিকে বাইরে রাখেন, সাসপেন্ড করেন। তো এইটা দেখবেন যে অর্ধেক কাম হয়ে গেছে। তাহলে ভবিষ্যতে নির্বাচনকে মার্ডার করতে আইনকে সংস্কার করার প্রয়োজন নাই। আপনার যে আইন আছে, আমি আপনাকে বলি, নির্বাচনী আইন যা আছে আমার, এইটা অনেক ভারত থেকে অনেক শক্ত আইন আছে। আমি আপনাকে বলছি, আপনার হিটলার কি ফ্যাসিস্ট যে হয়েছে, হিটলার ইলেক্টেড হয় নাই? শেখ হাসিনা কি প্রথমবার 18 সালে, তো আমি বলি 8 সালের যে নির্বাচনটা, 8 সালের নির্বাচনটা বেগম খালেদা জিয়া কোনো না কোনো কারণে 111 গভর্নমেন্টকে বলে দিয়েছিলেন যে আমি তোমাদের মাফ করব না, যার জন্য ওই গভর্নমেন্ট আওয়ামী লীগকে অ্যাবসোলিউট মেজরিটি দেওয়ার জন্য চেষ্টা করতে গিয়া সেই দিন তারা আওয়ামী লীগকে যে সেই নির্বাচনটাকে ম্যানিপুলেটেড করছে, এবং এরপর 2011 সালে এসে তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আগে কিছু ব্যবস্থা দেখান না, আগে কিছু ব্যবস্থা দেখান, গরম করেন তাওয়াটা, অন্তত খোলাটা গরম করেন, রুটি দিয়ে সেঁকবেন, প্রিপারেশন নেন আগে এটা একটু গরম করেন। আপনি গরমেই দেন না, খালি কোন যে রুটি ভাজমু, আসেন আলোচনা করেন, ব্যবস্থা দেন। আগে রুটির খোলা গরম করেন, তাওয়া গরমে দেন, তারপরে রুটি দিবেন কিনা সেটা আমরা আমাদেরকে জিজ্ঞেস করেন। রুটি তাহলে আপনারা রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন সময় সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে, তাহলে কি আপনারা কি অক্ষমতে পৌঁছতে পারছেন না? যে আমি আপনাকে বলি, আলোচনার মধ্যে দিয়ে সমস্ত সমস্যার তো সমাধান হয়, আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত হয়। আপনাকে আমি বলি, স্বাস্থ্য অবস্থা খুব খারাপ, শিক্ষার অবস্থা খুব খারাপ। আমাদের স্যার, উনিকে মনে হয় যে গত 15 বছর উনি ঘুমিয়েছিলেন। 2021 সালে বলেছেন হাসিনার উন্নয়নের গল্প বিশ্বকে বলছে। এই ওয়াহিদুদ্দিন মাহমুদ হাবরা। তো এই বাজার ব্যবস্থা টোটালি ফেল করছে, বাজার ব্যবস্থা টোটালি ফেল। 80 টাকার নিচে কোন সবজি নাই। বাজারে গিয়েও এই 250 গ্রাম, আমার ফ্যামিলিতে আমার স্ত্রী 250 গ্রাম মাছ আনে, 700-800 টাকার নিচে মাছ নাই, ছোট মাছ। তো আপনি আমাকে বলেন এই ব্যবস্থাটা কয়দিন সহ্য করব?
কয়দিন সহ্য করব? ছাত্র গণ অভ্যুত্থানের সরকারকে কয়দিন সমর্থন দিবে মানুষ? না খেয়ে কয়দিন সমর্থন দিবে? দেশ তো চলছে না। আর খালি কয় যে সমর্থন দেন, সমর্থন দেন। ব্যক্তিত্বহীন এক একটা উপদেষ্টা বানাইছে। এইগুলো টয়লেটে গেলে লাগে 2 ঘন্টা, পেশাব করতে লাগে আধা ঘন্টা। এইগুলোকে দিয়ে চলবে দেশ? আপনি জানলেন আর বাকিগুলো হচ্ছে দুর্নীতিবাজ, শাখাওয়াতের মতো দুর্নীতিবাজ। শাখাওয়াত টোটালি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একে মতিউর রহমান একটা প্রচন্ড দুর্নীতিবাজ, ওকে সচিব বানাইছে। আমাদের শেষ করতে হবে যে আমি আরেকজনকে জিতে আমি এই জন্য আমি আপনাকে বলছি এই সরকারকে আমি আপনাকে বলছি এই সরকার অবিলম্বে রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করেন কিভাবে কিভাবে সরকার চালাতে হয়, এদের কাছ থেকে অভিজ্ঞতা নেন। ডক্টর ইউনূস, আপনি নোবেল পেয়েছেন অর্থনীতিতে, রাষ্ট্র পরিচালনায় নোবেল পান নাই, আপনি প্রশাসন পরিচালনায় নোবেল পান নাই। আপনারাই তো ক্ষমতায় অর্থাৎ তাদেরকে সিলেক্ট করেছেন। ধন্যবাদ আবারও আসবে আপনার কাছে। সাদাত হোসেন, আপনি বলুন যে অর্থাৎ সংস্কার নিয়ে যে আলোচনা, নির্বাচন সংস্কারের নানামুখী আলোচনা চলছে যারা আন্দোলন করেছে সে দলগুলির ভিতরে, আপনি কি মনে করেন যে বিভিন্ন সময় অর্থাৎ সংস্কার প্রস্তাব এসছে, 90-এর গণঅভ্যুত্থানে এসছে, বিভিন্ন সময় এসছে, অর্থাৎ বিগত সরকারও চেষ্টা করেছে সংস্কার, অর্থাৎ সেগুলো আলোর মুখ দেখে নাই। এই যে সংস্কারের যে একটি বিশাল প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, এগুলো কি শেষ পর্যন্ত কি হবে? না, দেখুন, এই যে ছাত্র গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে ঘটিত যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধানত দায়িত্ব হলো যে রাজনীতিবিদদের হাতে দ্রুততম সময় ক্ষমতা হস্তান্তর করা। এরা দেশ পরিচালনার জন্য, প্রধান উপদেষ্টা তো প্রথম দিনেই বলেছেন যে আমরা আসলে দেশ পরিচালনার লোক নয়, আমরা এখানে অভ্যস্তও নই এবং আমরা আমাদের নিজ পেশায় সন্তুষ্ট, এখানে আমরা এসছি ঠেকায় পড়ে। তো যেটা সংস্কারের প্রয়োজন কি, নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচনের জন্য যে সংস্কার, সুষ্ঠু একটা নির্বাচনের একটা পদ্ধতি ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আমরা দেখছি দলীয় সরকারের অধীনে নির্বাচনের মধ্যেও সিটি কর্পোরেশন সমস্ত নির্বাচনগুলোতে বিরোধী দল জয়লাভ করেছে। তাহলে আপনি আসেন, যদি আপনি চান যে তাড়াতাড়ি একটা সংস্কার করে ইয়ে করবেন, তাহলে যে সব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করেছে সেখানে বলা হয়েছে যে এরপরে চাইলে আমি আপনাকে বলি 2 মেয়াদেই এটাকে রাখা যেতে পারে। এবং দেখা গেল যে সেই যে উনি যে ঘোষণা দিয়েছেন, শর্ট যেই রায় দিয়েছেন, তার সাথে প্রায় অবসরের 17 মাস পরে তিনি যে রায় দিয়েছেন সেটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে এখন সুপ্রিম কোর্টে যেতে পারে। এবং সুপ্রিম কোর্টের মধ্যে এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে অ্যামিকাস কিউরিদের সাথে আলোচনা হয়েছে, সেখানে 10 জনের মধ্যে 9 জনে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছে। এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা বাতিল করা হয়েছে বিভক্তি একটা রায়। সেখানে বিভক্তিতে 4 জন একদিকে, 5 জন একদিকে। যে 4 জন এটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছেন, তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেন নাই। যে 5 জন তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল করার পক্ষে ছিলেন, তারা প্রত্যেকেই পুরস্কৃত হয়েছেন। সুতরাং এটা তো একটা বিতর্কিত ব্যবস্থা। আপনি চাইলে সেখানে সুপ্রিম কোর্টের একটা হিসেব নিতে পারেন। আর যদি আপনি বলেন যে সংস্কার করে নির্বাচনের জন্য কতটা দিলে যৌক্তিক সময়, আমার ব্যক্তিগত মতামত হলো যে আগামী 2025 সালের জুনের মধ্যে আপনি নির্বাচনটা দিয়ে দিতে পারেন, যদি আপনার সদিচ্ছা থাকে নির্বাচন দেওয়ার। আপনার সব সংস্কার করার জন্য গেলে এটা কুসংস্কার হয়ে যাবে। এর চাইতে যদি বেশি হয়, বেশির থেকে বেশি ধরলাম, তাহলে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য। এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেন যদি আপনি বাধ্য, আমি বললাম তো বাধ্য আপনি, এবং আমরা ওই পর্যন্তই আমরা এবং জনগণ মেনে নিতে রাজি আছি। এর বাইরে সব দিকে চিন্তা করে কোনো লাভ নেই। কারণ এখানে যেটা মোশাররফ ভাই অত্যন্ত একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, এখানে অনেকে আছেন যে নির্বাচন হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন না, তো ওনারা তো বগল দাগাবেই যে ভাই আপনি 5 বছর থাকেন, আমি দেখি অন্তত চেয়ারম্যান হইতে না পারে হইলো অন্তত চেয়ারম্যান হওয়ার একটা চেষ্টা করি না। সুতরাং এটা এখানে বিএনপি নামক যে দলগুলো বা বড় দলগুলো, ওরা তো চাইবেই নির্বাচন, তারা তো নির্বাচন চাইবে 15 বছর। এবং আমরা যারা ভোটার, আমরা যারা গত 15 বছরে ভোট দিতে পারি নাই, এখন জীবন সান্নিধ্যে এসে তাড়াতাড়ি ভোটটা দিতে পারি কিনা দেখি না। 15 বছর তো ভোট নামক জিনিসটা ভুলে গেছে, তাহলে আপনি এখানে আর দেরি করবেন কেন? আমরা তো একটা ভোট প্রয়োগের জন্য উন্মুখ হয়ে বসে আছি। আমাদের কথা তো পরিষ্কার যে একটা যৌক্তিক সময় আমরা আপনাদেরকে দেব। হ্যাঁ, প্রশাসনের মধ্যে আপনার দুর্নীতিবাজরা ঢুকে গেছে, পুলিশের মধ্যে দলবাজরা ঢুকে গেছে, আপনার নির্বাচন কমিশনের মধ্যে একটা অব্যবস্থাপনা আছে, তারপর রাজনৈতিক সংস্কারেরও দরকার আছে। রাজনৈতিক সংস্কারের প্রশ্নে বিএনপি অত্যন্ত চমৎকার একটা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এর চেয়ে চমৎকার তো হইতে পারে না। কারণ একটা রাজনৈতিক কর্মীর মনোজগতের মধ্যে আছেই
যে ক্ষমতা মানে দখল, ক্ষমতা মানে চাঁদাবাজ, ক্ষমতা মানে টেন্ডার, ক্ষমতা মানে ক্ষমতার অপব্যবহার, এই যে 17 বছরের মনোজগতের চিন্তা থেকে বিএনপিকে বের করে আনার জন্য নিত্য নতুন নির্দেশনা দেওয়া হচ্ছে। আজকে দেখলাম যে একজনকে শোকজ করা হয়েছে, তিনি একটা মোটর শোভাযাত্রা নিয়ে তিনি এলাকায় গিয়েছেন। তার মানে কি বিএনপি রাজনীতির গুণগত পরিবর্তন করার জন্য যা যা করা প্রয়োজন তা করছে, এবং পোস্টার ব্যানার করাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আপনার যে কোনো রকমের যে কোনো সামান্যতম অপরাধের সাথে জড়িত যাকেই পেয়েছে তাকে হয় বহিষ্কার করা হয়েছে চিরতরে, তার বিরুদ্ধে একটা রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে মামলা করছে। তার মানে কি বিএনপি আগুনে পুড়ে আপনার খাঁটি সোনাতে পরিণত হয়েছে। এবং এই যে সরকারের করুণ পরিণতি, এই যে সালমান রহমানের করুণ পরিণতি, এই পরিণতি দেখার পরে আমাদের তো আবার শখ মিটে গেছে, রাজনীতিবিদদের শখ মিটে গেছে, রাজনীতিবিদরা বুঝে গেছে যে ক্ষমতার এইভাবে চলবে না। তো সেখানে তো আমরা তো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, বিএনপির সাথে আমরা যারা জোটবদ্ধ আন্দোলন করছি আমরাও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। এই গত 2 মাসে আমরা একটা পোস্টার বাইর করি নাই, একটা হোন্ডা মিছিল করি নাই, আমরা এলাকাতে নীরবে গেছি, নিবৃত্তে চলে আসছি। সংস্কার এবং সংযত আমরা রাজনৈতিকভাবে সংস্কার করতে চাই, আমরা সংযত আচরণ করতে চাই, জনগণের কাছে আমাদেরকে গ্রহণযোগ্যতা করতে চাই। রাজনীতি মানে সেবা। আমি তো সেই ছাত্র দলের চিটাগং মহানগর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলাম। বিশ্বাস করেন সেলিম ভাই, চাঁদা কি জিনিস কল্পনা করিনি। 100 টাকা চাঁদা পাইনি। 3.5 বছরের মতো ক্ষমতায় ছিলাম, এরপর তো এরশাদ ক্ষমতা নিয়ে গেল। 100 টাকা চাঁদা কেউ কোনোদিন দেয় নাই। কোনো রাজনৈতিক কর্মসূচি হয়েছে, মূল দলেই আমাদেরকে সাহায্য করেছে পরিচালনা করার জন্য। চাঁদা কি জিনিস, টেন্ডার কি জিনিস, আপনার অপহরণ করে চাঁদা আদায় করা কি জিনিস, হলের মধ্যে আপনার টর্চার সেল করা কি জিনিস, এগুলো আমরা জানতাম না। আমরা সেই দিনে ফেরত যেতে চাই। সেই সংস্কারটা করার সুযোগটা রাজনৈতিক দলগুলো করবে, সরকারও এইভাবে সহযোগিতা করবে। আরেকটি প্রশ্ন বলতে চাই যে অর্থাৎ যে 6টি জায়গা প্রশাসন, বিচার, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, সবচেয়ে বড় সংস্কার হচ্ছে সংবিধান পুনর্লিখন বা সংস্কার এই প্রপোজাল করা হয়েছে। তাহলে এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত আপনারা বলছেন নির্বাচনের কথা, বিএনপি বলছে, অনেকে বলছে সংস্কারের কথা, তাহলে আসলে কি সংস্কারগুলো কি তত্ত্বাবধায়ক সরকার? দেখুন, আমি মনে ধরেন পুলিশের করবে না, অর্থাৎ নির্বাচিত সরকারই করবে, কে করবে? এগুলো করবে নির্বাচিত সরকার। আচ্ছা, পুলিশ প্রশাসনের ব্যাপারে বর্তমান সরকার যে কমিশন গঠন করেছে তারা আমাদেরকে একটা রূপরেখা দিতে পারে। পুলিশ মানেই হলো যে আপনার একটা আতঙ্ক, পুলিশ ধরলেই একদম 42 ঘা, এই যে একটা চিন্তা, এবং পুলিশ মানিয়ে আপনার ওই যে ক্ষমতাসীন দলের উপজেলা কমিটির সেক্রেটারি হইতে হবে, থানা ওসিকে, এইখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি কিছু প্রস্তাবনা দেন। দুর্নীতি দমন কমিশনকে আরও কিছু কীভাবে শক্তিশালী করবেন সেটার জন্য আপনার প্রস্তাবনা দেন। আর সংবিধানে তো আপনি হাতে দিতে পারবেন না, সংবিধানে হাত দেবে তো নির্বাচিত সরকার, সংবিধানে হাত তো দেবে নির্বাচিত সরকার। এখানে সংবিধান পুনর্লেখনেরও কোনো বিষয় না, সংবিধান সংশোধনেরও কোনো বিষয় না। সংবিধান সংশোধন করতে চাইলেই তো আপনাকে আবার আপনার ওই যে পরবর্তী সরকারের আপনার পদোন্নয়ন করতে হবে, যাতে করে আপনার ওই ইয়েটা করা যায়, যেটা মঈনুল আহমদ করেছেন। যেটা মঈনুল আহমদ যখন আর কিছু করতে পারছেন না, একবার রাষ্ট্রপতি। অনেকে বলেছেন যে সংবিধানকে অর্থাৎ বাদ দিয়ে নতুন একটি লেখার দায়িত্বটা তো হলো নির্বাচিত সংসদের, নির্বাচিত সংসদেরই তো লেখার দায়িত্ব। এখানে তো আপনি আমি সংবিধান লিখলে এটা হবে না। এগুলো একদম বালখিল্য সুলভ কথাবার্তা, রাজনীতির প্রতি যাদের ন্যূনতম কোনো ধ্যান ধারণা নেই তাদের কথাবার্তা। এবং এখানে আমি আপনাকে বলি, এখন এখানে কিছু কিছু রাজনৈতিক নেতা আছে যারা ঠিকানাবিহীন, কোনো ঠিকানা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, বুঝছেন না, পরিচয় দেওয়ার কোনো জায়গা নাই, নির্বাচনী এলাকায় পরিত্যক্ত। তারা তককে আছে একটা কিংস পার্টি হয় কিনা, একটা কিংস পার্টি গেলে আবার আমার ভাগ্যে কোনো পরিবর্তন হয় কিনা, আমি একটা চেষ্টা চরিত্র করতে পারি কিনা, এইসব বিপজ্জনক লাইনে আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব যাবেন না। ওনার বয়স অনুযায়ী এবং অন্যান্য যে উপদেষ্টারা আছে, উপদেষ্টার ম্যাক্সিমামে এই জাতীয় কোনো ঝুঁকিপূর্ণ কাজে যেতে চাইবেন না। রাজনীতি ভাই বড় কঠিন জিনিস। গত 35 বছর পর্যন্ত বাংলাদেশে বাঘা রাজনীতিবিদরা চেষ্টা করেও একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে নিশ্চয়ই উপস্থাপন করতে পারে নাই। সুতরাং রাজনীতি করার কথাটা গালবুলি কথা। আমরা বলি যে হ্যাঁ আপনারা চেষ্টা করেন। অবদিন দেখলাম যে চিত্রনায়ক সোহেল রানা আপনারা মাঝে মাঝে উত্তরা ক্লাবে দেখা হয়, উনি চলতে ফিরতে পারেন না, উনিও দেখে রাজনৈতিক দল একটা খুলে পড়ছেন। এটা তো কোনো সমস্যা নাই, আপনি শতফুল ফুটতে আমরা দেব, কিন্তু নির্বাচনের প্রশ্নে জনগণের রায় কী হবে সেটা আমরা জানি।
জনগণের রায় যেটা কী হবে সেটা আমরা জানি। সুতরাং আমরা চাই যে আসলে এই ব্যাপারে আর সময় ক্ষেপণ না করে আপনার ওই বিভিন্ন দিকে হাতটা না দিয়ে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন করে, একটা ভালো নির্বাচন করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের যদি কোনো কিছু করার থাকে আপনারা সেটাই করে যান। জনগণকে উদ্বুদ্ধ করেন, জনগণকে বলেন যে আপনারা একদিনে বাদশা হইতে যায়েন না, একদিনে 500-1000 টাকা ভোটটা বিক্রি করেন না, আপনারা সেই লোকটাকেই ভোট দেন যে লোকটা রাষ্ট্রের কাজে লাগবে, যে লোকটার যোগ্য। আপনারা ওই রকম ভাবে মানুষের মনোজগৎকে পরিবর্তন করেন, উল্টাপাল্টা কথাবার্তা বলে পরিস্থিতি ঘোলাটে করেন না। আমরা আসলে একদম মানে মনে প্রাণে এই সরকারের সফলতা কামনা করি, আমরা এই সরকারের পক্ষে আছি, এই সরকারকে সমর্থন করার জন্য আমরা একেবারেই প্রস্তুতি নিয়ে আছি। ছাত্র জনতাকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা হ্যামিলনের বংশীবাদকের মতো আপনারা আবার ডাক দিলে যেন দলমত নির্বিশেষে প্রত্যেকে আবার রাষ্ট্রের প্রয়োজনে নেমে আসতে পারে। আপনারা সেই অবস্থানটাকেই আপনারা ধরে রাখেন, আপনারা আপনাদের নিজেদের অবস্থানটাকে বিতর্কিত করবেন না দয়া করে। ধন্যবাদ। এই পর্যায়ে যাচ্ছি সাইদুর রহমান টেপা, আপনি বলুন যে এই বিভিন্ন আলোচনাতে শুনলেন আসলে আমাদের সংস্কারের ভবিষ্যৎটা কি সংক্ষেপে বলুন। পুরনো কথা না, সংক্ষেপে কেন বলবো? প্রথম হলো আমি বলছি না 1 ঘন্টা লাগে। লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পরে উনি হইল 7টায়, 7:30টার মধ্যেই 64 জনের সচিব নাই, বদলি করে দিলেন। হ্যাঁ নাই। 2 মাস ধরে যেগুলি আসছে এটা কি কঠিন ব্যাপার? আজকাল তো যে কি যেন এটা বেরোয়েছে, কম্পিউটার কি আছে না, এটা বের করলেই তো হয় যে কার কোন জায়গায় ডাটা কি আছে, সব মিলে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু কথাটা তা না। সেলিম ভাই একটা মূল্যবান কথা কইছে এবং ডক্টর ইউনূস সাহেব একটা ভালো কথা বলছেন। আসেই বলছে আমি তো এইটার লোক না, আমি যে কাজের লোক সেই কাজ আপনাদের করে দিয়ে আমি চলে যাব। ওনারা যে ব্যবসাগুলি করে, যে তিনি বলেছেন নির্বাচন আমাদের প্রথম এজেন্ডা। হ্যাঁ, প্রথমেই সে উনি তাই বলছে, তাকে আমি সাধুবাদ জানাই, এতে কোনো সন্দেহ নাই। তারপরে যেটা আবার আর একটা কথা বলছে, যেটা আমরা দেখতেছি বিএনপি, আমার দেখা মতে দেখতেছি, প্রতিদিনই দেখতেছি, একটু কোথাও যদি কোনো ছেলে মানে কেউ নেতা বা কেউ যদি একটু ভাব বুব দেয়, ওই যে মিছিল করে দেন দেয়ার কোরবানি করে দিচ্ছে। মানে তাও কি কোরবানি? ওই যে মানে ওই ইস্পাতের যে ছুরিগুলি আছে ওটাতে কোরবানি করে দিচ্ছে। তার মানেটা কি? ওরা বুঝছে, বিএনপির যে নেতারা বলছে যে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বুঝছে যে এদেশের মানুষ কাউকে ক্ষমা করে না। আজকে ওই যে সালমান এফ রহমান দাড়ি কাটিয়া চুল সাদা কালো করিয়া লুঙ্গি পরিয়া চলে যায়, বুঝছে বলে বিএনপি নিজেরাই এবং না আমরা কি করতেছি শোনেন, আমাদের জিএম কাদের জাতীয় পার্টি প্রত্যেক দিন মিটিং করতেছে আর প্রত্যেক দিন প্রমোশন দিচ্ছে। কেউ প্রেসিডিয়াম হচ্ছে, কেউ উপদেষ্টা হচ্ছে, প্রত্যেক দিন, আল্লাহ 30 দিন, একজনের মিস নাই। আজকেও 2 জন হয়েছে, বুঝছেন না? ওরা খালি প্রমোশন দিচ্ছে, যারে পাচ্ছে তারা প্রমোশন, প্রেসিডিয়াম লোক তো নাই। কারণ অরিজিনাল যারা রাজনীতিবিদ এই জিএম কাদের সাহেবের কাছে তো নাই। সেই জন্য প্রশ্ন কি, এদিক দিয়ে বিএনপি প্রত্যেকটা জায়গায় প্রতিদিন তারা কাউকে না কাউকে বরখাস্ত করতেছে, মানে শোকজ করতেছে। আর জিএম কাদের সাহেব প্রত্যেক দিন মিটিং দেখে একজনের প্রমোশন দিচ্ছে। পার্থক্য কি? প্রথম জিএম কাদের ভয় নাই তো, এখন পর্যন্ত ভয় পায় নাই। মামলা হয়েছে, জেলে যাচ্ছে না, ধরতেছে না পুলিশে, মিটিং করতেছে, উপদেষ্টা বঙ্গভবন কত জায়গায় যাচ্ছে, ভয় নাই তো। কারণ উনি যে অপরাধ করছে সেই অপরাধের সাজা তো উনি পায় নাই, এখন পর্যন্ত পাচ্ছে না। সো দ্যাট তার ভয় নাই, সেজন্য প্রত্যেকদিন আপনার প্রমোশন দিচ্ছে। এমন কোনো দিন নাই আমার জানা মতো, কয়েকজন ওই যে সেলিম ভাই বললো বিএনপির মোটর সাইকেল নিয়ে গেছে শোভাযাত্রা, তার লাইফ শেষ, এরকম আমার জানা মতে। আমি যে এলাকায় থাকি, মানে বিজয়নগর পল্টন এলাকার কয়েকজন নেতা কয়েক জায়গায় চাঁদা চাইছে বলে দেবেন তাকে বহিষ্কার করে দিচ্ছে, দলের মানে ন্যূনতম সদস্যপদ পর্যন্ত বহিষ্কার করে দিচ্ছে। তার মানে কি, তারেক রহমান সব বুঝতে পারছেন যে দেশের মানুষ অত্যাচারী চাঁদাবাজ লুণ্ঠনকারীদের পছন্দ করে না, সেই জন্যে সংস্কার দরকার। এটা ঠিক, সংস্কার না করলে
ভোট হবে না। সে ভোটটা কি? ওই যে সেলিম ভাই একটা কথা বলছে, সে ভোট দিতে পারে। এগুলো কি 1 ঘন্টায় করা সম্ভব এই বিষয়গুলো যেগুলো? আমি জাস্ট 1 ঘন্টার কথা বললাম, রেটরিক। আমি জাস্ট 1 ঘন্টার কথা বললাম, কিন্তু একটা নির্দিষ্ট সময় তো দরকারই আছে সংস্কার করার জন্য। একটা নির্দিষ্ট সময় দরকার তো আছেই। সেই নির্দিষ্ট সময়টা, কারণ আমি তো নির্বাচন করব না, আমি জীবনে এমপি ইলেকশন করি নাই। যতদিন জীবিত আছি আল্লাহ যেন আমার এমপি ইলেকশন আর না করায়। মানে আমার নেশাই নাই, ইচ্ছাও নাই, কোনো কালেই নেই। কেন যেন নাই তা জানি না। কেন ওই যে 73 সালে আমার বাইরে ফেলছে আমার আপন বড় ভাইরে নির্বাচন করতে যায়, ওই যে ভয় ঢুকে গেছে যে আবার নির্বাচন করতে যায় না, আমাকেও মেরে ফেলায়। সেই জন্যে আমি আর নির্বাচনের কোনো রকম কোনো ইচ্ছা আমার নাই। তাহলে জিজ্ঞেস করতে পারে রাজনীতি করেন কেন? এটা নেশা। এটা ওই যে বা ট্যাবলেট খেলে যেরকম নেশা হয় মানুষের, আমাকে রাজনীতিবিদ আমরা আছি এই নেশা। এই নেশার ঘরে পড়ে দেয়। আজকে কত বক বক করলাম, কারণ এই দেশ যুদ্ধ করছি। এই দেশ স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হয়েছে আজকে না, কিন্তু 1905 সাল থেকে। এই যুদ্ধ 1905 সাল থেকে আরম্ভ হয়ে স্বাধীনতা হয়েছে। আবার নতুন করে এই ছাত্র গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমি এটাকে স্বাধীনতা বলবো না, আমি এটা গণবিপ্লবের মধ্যে একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করছে, দেশ থেকে বিতাড়িত করছে। আমি সাধুবাদ জানাই সবাইকে। সেই আন্দোলনে আমিও শরিক। কারণ এই কারণে শরিক, আমি সমর্থন দিয়েছি, আমি নিজে পছন্দ করছি, আমি নিজে আন্দোলনরত লোকজনকে নিজে যে পানি খাওয়াইছি, মিষ্টি খাওয়াইছি। এই সেলিম ভাই সামনে আছে, সেলিম ভাইরা প্রত্যেক দিন আল্লাহ 30 দিন আমার অফিসের সামনে ওরা মিটিং করতো। ওনরা, তারপর প্রধানের ছেলেরা, আবার সাগুবের আমার ওখানে যাইতো, আমি খাওয়াইতাম, চেষ্টা করতাম, ভাই পানি খান, খান কি আছে খান। কারণ আমি এটা সাহায্য করেছি। কারণ এই ফ্যাসিস্ট সরকার, এই অত্যাচারী সরকার, এই লুণ্ঠনকারী সরকার দরকার নাই। আবার নতুন করে কোনো লুণ্ঠনকারী সরকার আসবে, আমরা এটা চাই না। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি কি বলবেন? 2 মিনিটে বলবেন। আমি 2 মিনিটে বলছি। প্রথম কথা হচ্ছে যে আপনি সংস্কার তো করবেন, আপনি যে আপনার যে সংস্কার প্রারম্ভিক কাজ ওটা তো করেন না। আপনি যেমন ধরেন পুলিশ 5ই আগস্টের পরে প্রতিটা থানায় 2 বার করে ওসি চেঞ্জ হয়েছে। কেন? প্রথম চেঞ্জ হয়েছে, পরে জিজ্ঞেস করেছে যখন মানুষ, ভাই আপনি কোন থানায় ছিলেন এর আগে? কই উমুক থানায় ছিলাম। তো ফোন করে উমুক থানায় কি ওই ওসিটা কেমন ছিল? কই খুব খারাপ ছিল। আবার চেঞ্জ করছে, এখন এই অবস্থাটা কাটছে তার। আপনি ইউএনও চেঞ্জ করলেন না কেন? একবারও চেঞ্জ করলেন না কেন? করেন নাই। তো আপনি বলছিলেন 50টা ঘুষখোর, 48টা না 50টা ঘুষখোর বিচারপতি আছে, এইগুলো চেঞ্জ করেন না কেন? এগুলো বিপ্লব, আপনি কোন বিপ্লব গণ অভ্যুত্থান, তো ওগুলোকে ডাকেন বঙ্গভবনে, ডেকে বলেন যে এই কাগজ সই করে দিয়ে বাড়িতে যা। এদেরকে রাইকে আপনি করে ফেলবেন, আপনি সংস্কার করবেন, কিছুই করতে পারবেন না। গেল একটা। আর সংস্কার সম্পর্কে আমি সেলিম ভাইয়ের, সাদাত হোসেন সেলিম ভাইয়ের এটাকে খুব সুন্দর রায়টা হচ্ছে যে বিভক্ত রায়, এটা রিভিউ হওয়ার আগে শর্ট জাজমেন্টকে কেন্দ্র করে তারা করে ফেলছিলেন, সংশোধনী এনে ফেলছিলেন। এটা আপনাকে বেআইনি, সেই কারণে এইটাকে নতুন করে রিভিউ করলেই এটা বাতিল হয়ে যায়। 15 সংশোধনী বাতিল হলে সংবিধান পুরো ভালো অবস্থায় আছে, 15 সংশোধনীর পূর্ব অবস্থায় গেলেই আমরা নির্বাচন করতে পারি সংশোধনের সংবিধানের। ধন্যবাদ। তো ধন্যবাদ সেলিম ভাই আপনার আলোচনার জন্য। ধন্যবাদ। আমি ওই ঠাকুর ভাইয়ের একটা কথার সাথে আমি একমত। আপনারা জানেন যে 2018 সালে তো সংসদ নির্বাচন করেছি। তো ওই নির্বাচনের 2 দিন আগে 28 তারিখ রাতে যৌথ বাহিনী আমার বাড়ি ঘেরাও করে আমার বাড়ি থেকে 10-15 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাহলে সেই ডিসিএসপি এখন পর্যন্ত চাকরি কীভাবে করে? মানে এদেরকে তো আইনে আওতায় আনতে হবে। মানে সরকার চেয়েছে নির্বাচন, আর এরা পুরো প্রস্তাবনা অর্থাৎ বিএনপির মহাসচিব দিয়েছেন আজকে তত্ত্বাবধায়ক। না না, সেটাই বলছি। আমি বলছি যে এই সংস্কারগুলোই করা দরকার, এবং এই সংস্কার করে আসলে বেশি বাংলাদেশের মানুষ তো মানে কাউকে মাথায় তুলতেও দেরি করে না, মাথা থেকে ফেলতেও দেরি করে না। আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। মালয়েশিয়ার সাথে আজকেও ওনার যে কথাবার্তা হয়েছে, যে শ্রমিকগুলো যেতে পারেন নাই তারা যেতে পারবেন। অন্যান্য দেশের শ্রমিকগুলো আন্দোলন করে জেলে গিয়েছে, তাদেরকে ছুটিয়েছেন। মানে আর্থিকভাবে আর্থিক সংস্কারটা ভালোভাবেই যাচ্ছে। আর্থিক সংস্কারের ব্যাপারে আমাদের মোটামুটি হবে একটা পছন্দনীয় কাজ হচ্ছে, সেটাকে মানে আমরা অন্যান্যরা একটু কাজ করুক, আর কাজ করতে না পারলে
আপনার খুঁজে দেখুক, মানে খুঁজে পাওয়াটা কঠিন কোনো ব্যাপার নয়। আমি একজন আমলার কথা জানি, যদি ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই, উনি বলেছে যে আমাকে 10 জন মানে সৎ কর্মকর্তা দেন, আমি দেশের চেহারা পাল্টায় দেবো। ওনাকে 10 জন সৎ কর্মকর্তা না দিয়ে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার মানে ওনার মাথার মধ্যে একটা মিশন এবং ভীষণ আছে। উনি 15 বছর ঘুমিয়ে কাটান নাই। তাহলে ওনাদের মতো লোককে খুঁজে এনে আপনি সংস্কার কমিটিতে আনেন, আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রকৃতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান অর্থাৎ বাস্তবায়িত স্বপ্নটি। ধন্যবাদ আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।